কেন বাতিল হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়? বড় বিপদে পড়বেন তাজুল ও বিচারপতি গোলাম মর্তুজা। ক্ষমতায় বসতে ভারতের যে শর্ত মেনেই দেশে ফিরলেন তারেক রহমান, চাঞ্চল্যকর তথ্য। বিএনপি থেকে পদত্যাগ, রুমিন ফারহানাকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাতিল হতে যাচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়। বড় বিপদে পড়তে পারেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার রায় কার্যকর নিয়ে নতুন সংকট শুরু হল, যেটা কেউ কল্পনাও করেনি। সেই অপ্রত্যাশিত ঘটনাই এবার সত্যি হতে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই অপেক্ষা ছিল তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার। কিন্তু সম্প্রতি আইনের এমন কিছু ফাঁকফোকর সামনে আসছে যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আশাকে ক্রমেই নিরাশার দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, আইনের কঠোর বেড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কি শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে? এই এক প্রশ্নই এখন উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। সুপ্রিম কোর্টের করিডর থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা, সোশ্যাল মিডিয়া, প্রতিটি আলোচনায় এই প্রশ্ন এখন ঘুরে ফিরে বারবার আসছে। এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা এবং কর্মজীবনের স্বচ্ছতা। কয়েকদিন আগেও ধারণা ছিল শেখ হাসিনার রায়ের কার্যকর হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিচার এই প্রক্রিয়া যেন এক পুনর্নির্ধারিত পথ ধরেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আদালতে এমন সব আইনি চুক্তি এবং ধারা সামনে এসেছে যা পুরো মামলার দিকচিত্রই পাল্টে দিতে পারে। আইনজীবীদের অভ্যন্তরীণ আলোচনায় এখন শোনা যাচ্ছে মামলার ভিত্তি যে স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল সেটিতেই নাকি এবার ধরা পড়তে শুরু করেছে এক গভীর ফাটল। আর এই গভীর ফাটলগুলো যদি আদালতে সব প্রমাণ প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রসিকিউশনের বহুদিনের সুচারুভাবে সাজানো কৌশল এক নিমিষেই ভেঙে পড়বে। এমন পরিস্থিতি তৈরি হলে তা বিচারপক্ষের জন্য হবে এক প্রচণ্ড ধাক্কা, যা পুরো মামলাকে নিয়ে যেতে পারে সম্পূর্ণ নতুন এক মোড়ে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ঘিরে জনমনে উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে। প্রায়ই কার্যকরের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ এখন প্রতিদিনই নতুন সব তথ্য খুঁজে ফিরছে। তবে ট্রাইব্যুনালের ভিতরে চিত্র এখন অনেকটাই জটিল। প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার সামনে এখন দাঁড়িয়ে আছে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ। বর্তমানে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা এমন কিছু শক্তিশালী আইনি যুক্তি তুলে ধরতে শুরু করেছে যা প্রসিকিউশন টিমের এতদিন ধরে তোলা আইনি কৌশলগুলোকে বিপাকে ফেলে দিচ্ছে। বিশেষ করে ছাত্র জনতার উপরে পুলিশের গুলি চালানোকে ঘিরে যে অভিযোগটি মামলার প্রধান ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটি এখন প্রশ্নের মুখে। এতদিন প্রসিকিউশন দাবি করে আসছিল শেখ হাসিনার সরকারের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল এবং হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু পুলিশ রুলস অ্যান্ড রেগুলেশন পিআরবি এবং দেশের ফৌজদারি কার্যবিধির ব্যাখ্যা আদালতে উপস্থাপিত হওয়ার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে। আইনজীবীরা যুক্তি দেখাচ্ছেন পুলিশের নিজস্ব আইনি কাঠামোর অধীনে কিছু পরিস্থিতিতে তারা স্বাধীনভাবে গুলি চালানোর ক্ষমতা রাখে। ঊর্ধ্বতন কোনো নির্দেশ ছাড়াই এই যুক্তি আদালতে গ্রহণযোগ্যতা পেলে মানবতাবিরোধী অপরাধের আসামি হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা কঠিন হয়ে পড়বে। ফলে মামলার সবচেয়ে শক্ত ভিত্তি হিসেবে বিবেচিত পুলিশ অ্যাকশনের ব্যাখ্যাই এখন ট্রাইব্যুনালের জন্য বড় দুর্বলতায় পরিণত হয়েছে। এমন অবস্থায় পরিস্থিতি এখন ঠিক কোন দিকে যাবে সেদিকেই নজর রাখছে পুরো দেশ। ডিএমপি কমিশনারের সাম্প্রতিক বক্তব্য এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের ১৫৩ নম্বর বিধান এখন দেশের রাজনৈতিক এবং আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই বিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট ৩টি পরিস্থিতিতে পুলিশ কোনো উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা ছাড়াই গুলি চালাতে আইনগতভাবে সক্ষম। আর এই ৩টি পয়েন্টই বর্তমানে আদালতে এক গুরুত্বপূর্ণ ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রথম পয়েন্টের বিষয়বস্তু হল আত্মরক্ষা ও জননিরাপত্তা, অর্থাৎ যখন পুলিশের নিজের জীবন অথবা সাধারণ মানুষের জানমাল তাৎক্ষণিক হুমকির মুখে পড়ে, তখন পুলিশ আত্মরক্ষার শর্তে প্রয়োগ এমনকি প্রয়োজনে গুলি চালাতে পারে। আইনজীবীরা বলছেন জুলাই ও অগাস্টের সহিংস পরিস্থিতিতে বহু স্থানে পুলিশ মারাত্মক হামলার মুখে পড়েছিল, ফলে গুলি চালানোর বিষয়টিকে তাদের আইনের অধিকার এবং দায়িত্বের অঙ্গ হিসেবে দেখা যেতে পারে।
দ্বিতীয় দিকটি হল গণ অস্থিরতা ও দাঙ্গা নিয়ন্ত্রণ, অর্থাৎ যখন কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে ওঠে এবং সরকারি স্থাপনা বা জনসম্পদ ঝুঁকির মুখে পড়ে, তখন পুলিশ বল প্রয়োগ করতে পারে। মেট্রো রেলে আগুন দেওয়া, সরকারি ভবনে হামলা এবং বিটিভি প্রাঙ্গণে ধ্বংসযজ্ঞের মতো ঘটনা এই যুক্তিকে আরও জোরদার করছে। এক্ষেত্রে দাবি করা হচ্ছে পুলিশের হস্তক্ষেপ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি সম্পদ রক্ষার জন্য। তৃতীয় পয়েন্টটিতে বলা হয়েছে, যদি কোনো দাগী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আইনের হেফাজত থেকে পালিয়ে যায় এবং তাকে থামানোর জন্য কোনো উপায় না থাকে, তবে পুলিশ গুলি চালাতে পারে। আইনজীবীরা বলছেন, জুলাইয়ের উত্থাল সময়ে অনেক এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে সন্দেহভাজনদের আটকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়ে। এই তিনটি আইনি ভিত্তি আদালতে জোরালোভাবে উপস্থাপিত হলে অভিযোগের মূল কাঠামোই নড়বড়ে হয়ে যেতে পারে, কারণ পিআরবি অনুযায়ী অন ডিউটি পুলিশ সদস্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার রাখে। মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় ১.৫ যুগ পরে দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলে ২ পাখি মারতে চেয়েছেন। ১. দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা। ২. ভারতকে বার্তা দেওয়া, ভোট ময়দানে নেই শেখ হাসিনার আওয়ামী লীগ। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকেরই প্রশ্ন, দিন ১৫-১৮র মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন? বাস্তব হল, নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলি রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় হ্রাস টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, ১৯৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালের নভেম্বরে, ১৯৯৬ সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজও সক্রিয়। কূটনৈতিকেরা মনে করছেন, তারেকের বার্তা স্পষ্ট, দেশবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয়। অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রা তার কোনো সম্ভাবনা নেই। জামায়াত জোটে থাকছে না, চরমোনাই পীর ও মামুনুলের দল। শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮ দল। সংশ্লিষ্ট লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি। বিশেষ করে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল কারিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে।